আসসালামু আলাইকুম এভরিওয়ান। মেঘবালিকা ভালোবাসা গল্পের 4 নম্বর পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না কইয়া চলুন গল্প শুরু করা যাক। পরপর 3টা কল করলো, কিন্তু ওপাশ থেকে কেউ ফোন তুললো না। আর একটু দৌড়াতে দৌড়াতে একটু দাঁড়ালো, তারপর মেসেজ লিখলো, আমাকে বাঁচান ইফরাত সাহেব। হেডকোয়ার্টারের কেবিনে ইফরাত সিনা আর ডিজিআই প্রজরঞ্জন সরকার বসে আছেন। সাথে যোগ দিয়েছেন রিবি শিকদার। কৌতুহক চলছে রাফির কেস নিয়ে। ডিএনএ রেজাল্ট নেগেটিভ। রায়হান রাফি নির্দোষ। এখনো মুক্তিপণ নিয়ে যে কোনো ফোন আসেনি। উদ্দেশ্য কিডন্যাপ নাকি অন্য কিছু এখনো কোনো ক্লু বের হয়নি। লুকের দ্বারে সিসি ক্যামেরাগুলো ওকেজেও, আর আশেপাশে ফুটেজগুলো চেক করে তেমন কিছু পাওয়া যায়নি। রায়হান রাফির বড় চাচা একজন ম্যাজিস্ট্রেট। এই ক্ষমতাকে হাতিয়ার করে রাফির বাবা বুক ফুলিয়ে চলেন। ভালোই নামডাক তাদের। রাফিও নিজেও একজন ইঞ্জিনিয়ার। ম্যাজিস্ট্রেটের ভাতিজার নিরুদ্দেশ। অজ্ঞতার লাশ পাওয়া যায়। কয়েকটি জেলা পরপর নিরুদ্দেশের ঘটনা। অতি দ্রুত সমাধান বের না করলে উপরমহল থেকে চাপ আসবে। একই ঘটনার পরিবৃত্ত ঘটলে মিডিয়া সংবাদ প্রতিক্রিয়া গুজব ছড়বে। সাধারণ মানুষ পুলিশের ওপর আস্থা হারাবে। তাই এসবের আগে যা করার করতে হবে। প্রায় একই বয়সী তরুণ নির্দোষ হচ্ছে কেন, কি কারণে? এই প্রশ্নগুলা উত্তর নেই। কথা বলার এক পর্যায়ে ইফরাত সিনা ডিআইজির উদ্দেশ্যে বললেন, স্যার, গত মাসে যে ছেলেগুলো নিখোঁজ হয়েছে তার সাথে রায়হান রাফির ঘটনা মিল আছে। মিসিং এর সাথে সাথে তাদেরও কোনো মুক্তিপণের দাবি করেনি। এদের মধ্যে সবাই আন্ডার 32 এবং সবাই জবলেস। ডিআইজি প্রজরঞ্জন সরকার বললেন, কিন্তু ইফরাত, রায়হান রাফি একজন ইঞ্জিনিয়ার। এই কথার মাঝে মৃদু শব্দে কেঁপে উঠল ইফরাত সিনার ফোন। তিনি ফোনটা উল্টো করে ধরলেন যাতে কথার মধ্যে ডিস্টার্ব না হয়। ফোনটা থেমে গিয়ে আবারও কেঁপে উঠল। এটা তার পার্সোনাল ফোন, তাই পার্সোনাল মানুষের ফোন করার কথা। তবে এই মুহূর্তে কাজে চেয়ে ইম্পর্টেন্ট কিছু নেই তার কাছে। তাই ফোনটা সাইলেন্ট বাটনে চেপে সুইচ অফ করে দিলেন। তারপর আবার কথায় ফিরলেন, ইয়েস স্যার, কিন্তু ওই কোম্পানি থেকে ওকে আউট করা দিয়ে হয়েছে প্রায় 2-3 বছর আগে। তার মানে দাঁড়াচ্ছে যে তিনি বেকার। আর ইউর শিওর? অবশ্যই স্যার, আমার ক্লোজ ফ্রেন্ড ওই কোম্পানিতে জব করে। বাকি তথ্য খুব শীঘ্রই জানতে পারবো। তাহলে তুমি কি বলতে চাচ্ছ 7টি ছেলের নিখোঁজের সাথে রায়হান রাফির কেসটা ঠিক রিলেটিভ? অবশ্যই স্যার। অন্ধকার হয়ে আসার প্রায় জনমানবহীন সুরগলি পিছনে তেড়ে আসে ভাগের ন্যায় মুখোশধারীর কবল থেকে নিজেকে বাঁচাতে দীর্ঘদিন স্বর্ণ হয়ে ছুটে চলছে সিনথিয়া। আর প্রাণপ্রণের অন্তরস্থল থেকে একটি দোয়া করছেন, ইফরাত সিনা যেন তার দেওয়া মেসেজটি পড়েন আর খুব দ্রুত যেন এই বিপদ থেকে উদ্ধার করেন। সিনথিয়ার প্রাণপ্রণে দৌড়াচ্ছে, আবার সুযোগ বুঝে পিছনে ফিরে ফিরে তাকাচ্ছে। মুখোশধারী লোক দুটো তাকে ধরার জন্য মরিয়া হয়ে ছুটছে, যেন হীরাপন্না সন্ধ্যা পেয়েছে। পথঘাটের কিছু না চেনায় সিনথিয়া দু চোখের সামনে যে যা দেখছে সেদিকেই ছুটছে। অন্ধকারে তলিয়ে গেছে চারদিক। চিপাচাপি গলিতে মনে হচ্ছে গভীর রাত। সিনথিয়া সামনে যেতেই দেখলো গলির মুড়গুড়ায় আগে আশেপাশে খাড়া দুটো বিল্ডিং, মাঝখানে একটি সরু রাস্তা, ময়লা আর আবর্জনা ভরপুর। কতক্ষণ আর এভাবে দৌড়াবে? একটু লুকিয়ে দেখা যাক কি হয়। সেই সরু রাস্তা দিয়ে নিজের শরীর গলিয়ে ঢুকে যায় সিনথিয়া। তীব্র ভারী শ্বাস ফেলছে। তার ফুসফাস করে 2 হাত মুখ চেপে ধরে সামলে নেই নিজেকে। লোক দুটো দৌড় মেরে ঘুরে পড়ে গেল, যেন বেঁচে যাবে সে। এটাই যেন শেষ ভরসা তার। লোক দুটো দৌড়ে সামনের দিকে চলে যাচ্ছে। সিনথিয়া হাত ছাড়ে, লম্বা করে একটা দম নেয়। হাতের মুঠো থাকা ফোনটা 2 হাতে আঁকড়ে ধরে সিনথিয়া। বাসায় থেকে অসংখ্যবার কল এসেছে। সিনথিয়ার ফোনটা স্ক্যান করে হারিয়ে যাওয়ার ব্যস্তনায় একটি নম্বর খুঁজে, না, কোনো কল আসেনি। দেখি বুকের মধ্যে খাঁচা বন্ধ থাকা সমস্ত আশাটি পাখির ন্যায় উড়াল দিয়ে বুকটা শূন্য করে দিয়ে চলে যায়। সে কি শতভাগ আশা করেছিল ইফরাত সিনা কল ব্যাক করবে। সে কি ভেবেই নিয়েছিল বিপদে পড়লে ইফরাত সিনা তাকে বাঁচাতে আসবে। কিন্তু ইফরাত সিনা এমন কোনো আশ্বাস কি তাকে কখনো দিয়েছিল? কখনোই না। কেসের প্রয়োজনে সে শুধু অক্ষম গুটি। তাই খেলার আগে তাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়ে ইফরাত সিনা সেই সুবাদে একটুখানি তার সাথে ভালো করে কথা বলছে। তাতেই তো কি আশা করে বসলো সে? কি তার মতো তুচ্ছ মেয়ে মরে পৌঁছে থাকুক, তার উদ্ধার করতে সব ইম্পর্টেন্ট কাজ ফেলে ইফরাত সিনা উড়াল দিয়ে আসবে, এমনটাই কি আশা করেছিল সে? নিজের আশা করার পরিধানে বিবেচনা করে মনে মনে নিজের কপালে সাপোর্ট কতগুলো জুতার বাড়ি মারল সিনথিয়া। তারপর প্রাণপণে চাইল ভুল করেও ইফরাত সিনা যেন ওই মেসেজ না দেখে। খানিকটা সময় যে নিঃশব্দে দাঁড়িয়ে থাকলো ওইখানেই। কি করবে এখন সে? বাবাকে কল করবে?
ফোনের নেটওয়ার্কে ক্রস চিহ্ন দেখাচ্ছে। যে মনে মনে ভাবছে তার বাবা আসলে যদি আরেকটা বিপদ হয়, তার সাথে যদি তার বাবাকেও তুলে নিয়ে যায়, না না, সে এমন রিস্ক জীবনেও নিবে না। সে নিজে মরে যাক, পচে যাক, তবুও পরিবার ভালো থাকুক। সে উঠে দাঁড়িয়ে সম্পূর্ণভাবে গুটি গুটি পায়ে উকি দিয়ে দেখতে যায় আশেপাশে ওই লোকগুলোকে দেখা যায় কিনা। দু পা বাড়াতে একগুচ্ছ আলোক রোশনি মুখের ওপর হাইনারের মতো ঝাঁপিয়ে পড়ে। চোখ বন্ধ হয় আপনা আপনি। সে চোখ টেনে তুলে তাকায় পুনরায়। এ কি সেই মানুষগুলোই তো। চিনতে অসুবিধা হয়নি সিনথিয়ার। বুকের মধ্যে বিপদ সংকেত ঘটনা বাজিয়ে ওঠে। চেঁচে এসে যেন নিজেই কুমিরের মুখে ঢুকে গিয়েছে। বুকের কাঁপনি হৃৎপিণ্ড বেরিয়ে আসার জোগাড়। এইবার সে কোথায় পালাবে? চোখ বন্ধ করে ধোয়া ওঠা কফির চুমুক দিতে ইফরাত ছিনা। চুমুকের ফাঁকে কথা বলছেন তিনি। স্যার, উত্তরবঙ্গে একই জেলায় দু বন্ধু একসাথেই নিখোঁজ। রিজভী শিকদার সকাল থেকে একটি কেসের পুনঃপুন্য নিউজ নিতে হিমশিম খাচ্ছেন। তাই কাজটি দ্রুতর সাথে সম্পূর্ণ করতে আমি নিজেই সেই জায়গাগুলোতে যেতে চাই। তুমি যেটা ভালো মনে করো। তোমার ওপর আমার পূর্ণ আস্থা আছে। ওকে স্যার। আমি অনুপস্থিতিতে রিজভী শিকদার কাল থানায় থাকছে। তিনি ওইদিকে যেন হ্যান্ডেল করেন। ওকে, বেস্ট অফ লাক। মৃত্যুর মুখ থেকেও যেন শেষ চেষ্টা করেন সিনথিয়া। খারাপ সময়ে নিজের মৃত্যু কামনা হয়তো সবাই করে, কিন্তু সত্যি সত্যি কেউ মরতে চায় না। সিনথিয়াও প্রাণপণে বাঁচতে চায়। উল্টো ঘুরে দৌড়ে দেয়। দুই পাশে চাপা দেওয়ালের ধারালো ঘর্ষণে জ্বলন্ত মুখ খুবলে খুবলে নেয় তার ডানা মাংস। জুতা বেট করে ঢুকে যায় কাচের টুকরা। দুটি পা চাপা দেওয়ালের মধ্যে পথ আটকাতে পারছে না। সেই সুযোগে সিনথিয়া এক ছুটে বেরিয়ে যায়। বিল্ডিং এর পিছনে বড়সড় একটা গলি, তার পাশে একটি ডোবা। হলুদের লাইটের আলোয় পথটা শেষ প্রান্তের অবধি দেখা যাচ্ছে। এই পথে গেলে দৌড়ে পারবে না সে। তাই সিনথিয়া আর সরু রাস্তা ধরল না। সাপ বিচ্ছু কোনো কিছুর পরোয়া না করে পুকুরে নেমে পড়ল। রাস্তা থেকে অনেক নিচুর দিকে পুকুরটা। হওয়ার আলো নেই, লতাপাতা আর আগাগাছা ভরা। থুকায় থুকায় কচু গাছগুলো সংসার বেঁধেছে অনেকখানি জায়গা জুড়ে। অপারন্ত না দেখে সিনথিয়া ঘন কচু গাছের আড়ালে দাঁড়ালো। তারপর পানিতে সর্বঙ্গ ডুবিয়ে মাথাটুকু বের করে রইল। অনিমার কপালে যেন শনির দশা। এ যেন কাঁচা বেশে ঘুম ধরার মতো অবস্থা। খা খা জ্যোৎস্নার মধ্যে তার ঘরে নেমে এসেছে অমাবস্যা। বিয়ের একদিন পরই রাফিদাকে নিয়ে পাড়ি জমিয়েছিল ঢাকায়। সুখের সাগরে ভাসতে গিয়ে এখন তো সে সাগরকুলের কিনারা হারিয়ে ফেলেছে। স্বামী নিখোঁজ, কাঁদতে কাঁদতে চোখের জল আর থানায় যেতে যেতে পায়ের বল সবই এখন ফুরিয়ে এসেছে। তবে এই দুনিয়াতে যে রোজ একবার ফোন করে সে হলো সিনথিয়া। তবে আজ তার একটা ফোনও আসেনি। তার সাথে কথা বললে মনটা একটু হলেও হালকা হয়। তাকে একবার ফোন করার দরকার। অনিমা টেবিলে হাতে ফোনটা নিজের কাছে টেনে নেয়। পায়ের তলায় গিজগিজে কাদা আর পানির চিটে চিটে গন্ধে সিনথিয়ার নাড়িবুড়ি উল্টাপাল্টা করে দিচ্ছে। কচুর পাতা শরীরে ঘেঁষে লেগে লেগে কামড় ধরছে। ও তো দাঁতে দাঁত পিষে রয়েছে সে। যান বাঁচানো তো ফরজ। লোক দুটো ডুবার ধারে ওই দিক সেই দিক হাঁটছে। তাদের ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে সে কোন দিকে গিয়েছে বুঝতে পারছে না তারা। নিজেদের মধ্যে কিছু একটা বলাবলি করছে। তারা ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে ডোবার দিকে চোখ বুলিয়ে নিল। না, নেই। দুজন যেন হাল ছেড়ে দিল। ডোবার দিকে তাকিয়ে থেকে একজন অপরকে ইশারা করে দিল সামনের দিকে চলে যাওয়া। সিনথিয়া যেন হাত ছেড়ে বাঁচল। তবে আটকে থাকা শ্বাস যেন আর ফেলা হলো না। তার আগে মরার ওপর খাড়া গা হয়ে তার ফোনের স্ক্রিনে আলো জ্বলে উঠল। ফোনের আলো মুখের ওপর পড়ে মুখটা আলোকিত হয়ে গেল। গোবরে পদ্মা ফুলের মতো ফুটে উঠল। ড্রাইভিং সিটে এক হাতে স্টার্ট ধরে অন্য হাতে মোবাইলের সাইড বাটন চাপ দিল ইফরাত ছিনা। মোবাইল অন হতে কানেক্ট ইন চার্জার লেখা উঠল। তারপর টুপ করে আলো নিভে গেল। প্যান্টের পকেট থেকে আরেকটি ফোন বের করে নিল। তারপর প্রতিদিনের অপেক্ষাতে সবচেয়ে প্রিয় মানুষের নাম্বারটি ডায়াল করলেন। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম সালাম। কোথায় আছো? গাড়িতে। আজকে ঢাকার বাইরে যেতে হবে বাবা। এখন কাল সকালে গেলে হয় না? না বাবা, আজকেই অনেক কাজ। তুমি ডিনার সেরে নাও। টুম্পা ঘুমিয়ে গিয়েছে। কে টুম্পা? রং নাম্বার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ফোন রাখে। টুম্পার নাম্বারে কল দেন। টুম্পাকে তুমি এত হিংসা করো কেন? তুমি তো আমার জন্য পুরো একটা জান্নাত। ও শুধু জান বাচ্চা। আহা, কারো জান বাচ্চা হতে পারলাম না, আফসোস। ওইটুকু বাচ্চার সাথে তুমি নিজেকে কম্পেয়ার করো না। দিন দিন তুমি কিন্তু টুম্পার চেয়েও ছোট হয়ে যাচ্ছ। হ্যাঁ, তাতে কি? তুমিও তো আমার আব্বু। আব্বুর কাছে সন্তান কোনোদিনই বড় হয় না। ইফরাত ছিনা বাবার পাগলামো মৃদু হাসে। প্রয়োজনের বাইরে এই একটা মানুষের সাথে নিয়ম করে কথা বলতে হয়, আর ওই সময়টুকু তার কাছে পৃথিবীর সেরা সময় হয়ে ওঠে।
ফোনের ওপাশ থেকে কর্নেল রিয়াদুর রহমান শীতল কণ্ঠে তাকে ডাকেন। আব্বা। ইফরাত সিনা নীরবে অনুভব করে সেই ডাকে বরফের চেয়ে শীতল হৃদয় স্পন করে ডাক শোনার লোভে। তিনি নিস্তব্ধ হয়ে থাকেন আরো কিছুক্ষণ। সারাদিনের ক্লান্ত দুশ্চিন্তা যেন এই শব্দেই পশ্চিম হয়। প্রশান্তিতে ভরে উঠে বুকের আনাচে কোনাচে। ওপাশ থেকে আবারও ভেসে আসে একই শব্দ, আব্বা আব্বা ও আব্বা। ইফরাত সিনা শীতল কণ্ঠে করে বলেন, কাউকে সাথে নিয়েছো আব্বা? না বাবা, আমি একাই পারবো। কত বলি দূরে কোথাও যেতে নিজের সিকিউরিটি অত্যন্ত নিশ্চিত করে নিস। তোমার মতো বাবা যার যার আছে এই পৃথিবীতে তার কেউ সিকিউরিটি লাগে না। বিপদ কিন্তু বলে কয়ে আসে না জয়, এত সাহস ভালো নয়। টেনশন করো না বাবা। ওকে, সাবধানে যেও। ওকে বাবা, টেক কেয়ার মাই সন। ওকে। সিনথিয়া একবার নিজের ফোনের দিকে তাকালো, তারপর ধরা পড়ে যাওয়ার চোরের ন্যায় লোক দুটোর পানে তাকালো। লোক দুটো কিছু একটা আশ করে কচু গাছের দিকে তাকালো। হু করে কেঁপে উঠল সিনথিয়ার আত্মা। ঘন হয়ে আসে শ্বাস প্রশ্বাস। আর আলো জ্বলে ওঠা হাতের ফোন নিয়ে নিজের মাথাটাও পানিতে ডুবিয়ে ফেলল সিনথিয়া। লোক দুটো চলে যাওয়ার পর সিনথিয়া ভেজা জবজবে কাপড় কাদামাটি মেখে অনেক রাস্তা দিয়ে পাড়ি দিয়ে একটা মসজিদের সামনে চলে আসে। সেখানকার কিছু মানুষ সহযোগিতার একটা বোরকা নিয়ে রাত 10টা নাগাদ রিক্সা করে নিজের বাসায় ফিরে। 4 তলা পাড়ি দিয়ে 5 তলা গিয়ে দেখে বাসার দরজা খোলা। সোফায় বসে আছে তার চাচি, ফুপু, কাজিন সহ আরো অনেকেই। সিনথিয়াকে দেখে তার মা ফুফিয়ে কেঁদে ওঠে। দৌড়ে এসে ঝাপটে ধরে মেয়েকে। শরীর ভিজা কেন মা? কাদামাটি কোথা থেকে লাগলো? সোফায় থেকে তার চাচি, ফুফি সবাই উঠে এলো। সবার মুখে একই কথা, সব ঠিকই আছে তো সিনথিয়া? সিনথিয়া নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল, শুধু মাথা নাড়ে। যা ভেবে এত চিন্তা করছে সেরকম কিছুই হয়নি। সেটি নিশ্চিত করে সে কি কারণে এমন হলো এই প্রশ্নের উত্তর তার কাছেও নেই। সে শুধু জানে তার এখন বিশ্রাম দরকার। সিনথিয়ার বাবা, চাচা, মামা সবাই মিলে হন্য হয়ে তাকে খুঁজতে গিয়েছে এতক্ষণে। থানায় গিয়ে নিজের মেয়ের জন্য কোনো সাহায্য পায়নি তিনি। হয়রানির শেষ প্রান্তে দম ফুরানোর মুহূর্তে বাসায় থেকে তাকে জানানো হয় সিনথিয়া ফিরেছে। পরে তারাও বাসায় ফিরলেন। গোসল সেরে জামা পাল্টিয়ে সোজা বিছানায় চলে গেল সিনথিয়া। ব্যথায় টনটন করছে শরীর, মাথাও চিমচিম করছে। বাইরে তার বাবার গলা শোনা যাচ্ছে। চিৎকার চেঁচামেচি করছেন আরিফ আহমেদ। কয়েকদিনে যা হয়েছে তা কেবল দুর্ঘটনা বলে ধরে নিয়েছিল। প্রেম ভালোবাসা এখন খুবই কম, তাই মেয়ের ভুল সত্ত্বেও মেয়ের পাশে থেকেছেন। তবে আজ থানায় গিয়ে মেয়ের জন্য অপমানিত হয়েছেন। তাকে রিজভী শিকদার যা নয় তাই বলে অপমান করেছেন। রফিউল আলম সব কথা খুলে বলে। মেয়ের জন্য সাহায্য চাইলে তিনি সরাসরি নাকচ করে দেন। নাটকবাজি বানানোর মন গড়া গল্প, আবেগের গল্প শুনে তাকে ভিজানো সম্ভব নয়। এরপর যা না তা অপমান করেন। শফিউল আলমের গলায় থানার কথা শুনে সিনথিয়া উঠে দাঁড়ায়। পর্দার আড়ালে দাঁড়িয়ে থাকে। সিনথিয়ার মা গ্লাসে পানি গিয়ে এগিয়ে দিচ্ছে শফিউল আলমের দিকে। ঘেমে নিয়ে একাকার। সিনথিয়ার মা ধীর গলায় বললেন, এসপিকে জানাতে পারলেন না? শফিউল আলম চোখ গরম করে তাকায়। একটু আগে হওয়ার অপমান তার কানে দিয়ে এখনো ধোয়া উঠছে। তিনি গর্জন দিয়ে বলল, এসপি কি বাপদাদার কেনা গোলাম? এসপির সাথে গেলেই দেখা হয়? অত সহজ? আমি তাই কি বলেছি? তোর কথাই তো মনে হচ্ছে। সারাদিন এমপি তোদের মা মেয়ের প্যান প্যান শোনার জন্য বসে থাকে। বাচ্চাদের সামনে অন্তত তুই তুকারি করবেন না। তোর কাছে আমার শিখতে হবে বলে শফিউল আলম সজোরে 5 আঙ্গুল বসিয়ে দেয় সানজিদা বেগমের গালে। তারপর গলা ফাটিয়ে বললেন, সারাদিন করিসটা কি? মেয়ে কোথায় কি করে দেখিস না? আর দুনিয়ায় মানুষ নাই নাকি? বান্ধবীর জামাইয়ের সাথে কি বিয়েতে কি ও জামাই দেখিনি? ওর সাথে হাজার হাজার বছর প্রেম থাকলেও এখন তো সে অন্যের বর। কি নির্লজ্জ মেয়ে! অন্যের বরের সাথে দেখা করে, তাও আবার শাড়ি পরে। ও তো নিজের জালে নিজেই ফেসে গিয়েছে। মেয়ে সারাদিন থাকে তোর কাছে। মেয়েকে কি শিক্ষা দেশ নেই? গণ্ডমূর্খ হচ্ছে দিন দিন। এসপি দয়া রেখেছে বলে রক্ষা, না হলে 14 শিকের ভরে রাখতো এতক্ষণে। তারপর গর্জে উঠে বললেন, অপদার্থটা কোথায়? খেয়েছি কিছু? বিসিএস দিয়ে প্রথমবার টিকে যাওয়া ইফরাত সিনা এসএসপি সে যোগ দেন। তিনি তার কর্মকর্তা বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে একাধিকবার নিজেকে প্রমাণ করেছেন। এরপর সব সিনিয়রদের টেক দিয়ে সবার সহযোগিতায় ও নিজের কর্মকর্তার সজ্ঞ স্থান দখল করে নিয়েছেন। এই মানুষটাকে টেক্কা দেওয়ার তো এত সহজ কথা নয়। তবে রিজভী শিকদার যে এবার অন্য চাল চালবে, যাতে সাপও মরে লাঠিও না ভাঙে। ইফরাত সিনার অনুপস্থিতিতে রিজভী শিকদারের মাথায় একটি দুষ্ট বুদ্ধি খেলা করে। জীবনে বহুবারে তিনি ইফরাত সিনার কাছে অপমানিত হয়েছেন, ছোট হয়েছেন। তিনি মনে মনে ভাবছেন,
সুযোগ যখন যেচে এসে ধরা দিয়েছে, এই সুযোগ তো সে ছাড়বে না। বড় বড় কেস হলে হেডকোয়ার্টার থেকে ইফরাত সিনহাকে পাঠানো হয়, তাই এমন কোনো কাজ করা তার হাতে আসেনি যাতে তিনি সুনাম অর্জন করতে পারেন। তবে সেসব কেস হাতে পেয়েছিলেন, তার জন্য আরও নিজের পোস্টের অযোগ্য হিসেবে প্রমাণিত হয়েছেন। তবে ইফরাত সিনহার অনুপস্থিতিতে আজ তার হাতে আসা কেসটির ট্রিটমেন্ট নিজেই করে নেবেন, যাতে হেডলাইন জুড়ে তার নাম থাকে। ম্যাজিস্ট্রেটের একমাত্র ভাতিজা কয়েকদিন যাবৎ নিরুদ্দোষ। থানায় ইনফর্ম করলে এসপির সাহায্য ছাড়াই তদন্তের ভিত্তিতে মেন কলফিটকে গ্রেফতার করেছে রিজভী শিকদার। রায়হান রাফির বাড়ির লোকদের ডাকে রিজভী শিকদার। তারপর সিনথিয়ার পুরো ঘটনা খুলে বলল। তিনি জানান, বিনা ওয়ারেন্টে 57 ধারায় আমলি কেসে অনুযায়ী সিনথিয়াকে গ্রেফতার করার ক্ষমতা তার থাকলেও এসপির কারণে তিনি তা পারবেন না। ইফরাত সিনহা এই মেয়ের বিষয়ে ধামাচাপা দিয়ে রেখেছেন। তিনি আরও বললেন, শুনুন চৌধুরী সাহেব, আপনি হলেন ম্যাজিস্ট্রেটের ছোট ভাই, আপনার পাওয়ার কিন্তু অনেক বেশি, কিন্তু আমাদের পক্ষে এসপিকে সামনাসামনি টেক্কা দেওয়া সম্ভব না। তাই একটা ভালো পরামর্শ দিচ্ছি, এই মেয়ের কোনো তথ্য উপর মহলে জানান না। তারা এসব এসপির ওপর ফেলে রেখেছেন, কিন্তু মেয়ে যেহেতু আপনাদেরই পরিচিত, সকল তথ্যের ওপর ভিত্তি করে তাকে দোষী করে একটি এজাহারি লিখুন, তার ওপর পেমেন্ট করে এফআইআর হবে এবং আপনার ভাইকে দিয়ে অপর মহলে চাপ দেন যাতে যেন ইমার্জেন্সি ওয়ারেন্টে আসে মেয়েটাকে গ্রেফতার করার। আজকে এসপি অনুপস্থিত, তার অনুপস্থিতিতে কেসটার দায়িত্ব আমার। আমি তাকে তার বাড়ি থেকে গ্রেফতার করে তুলে আনব, এতে আপনারও তাড়াতাড়ি ফয়সালা পাবেন, আমারও দোষ হবে না। আবার এসপি ইফরাত সিনহা আইএসবি ম্যাজিস্ট্রেটের কথাও ফেলতে পারবে না। সব নীরবে শুনে রাফির বাবা বললেন, সবই তো বুঝলাম, কিন্তু এখানে আপনার লাভ কি? কি যে বলেন, আমার আবার কিসের লাভ? মানব সেবাই তো আমার পরম ধর্ম। তবে ধরুন একটি মিডিয়া ফিডিয়া হলো, ক্যামেরার সামনে পড়লাম, একটু আলোচনা হলো, কেসের ট্রিকরেটটা পেলাম, এই আর কি। রিজভী শিকদারের দেওয়া প্ল্যান মোতাবেকে কাজ করা শুরু হলো। তিনি শেষে শুধু বললেন, যা করবেন আজকের মধ্যেই, আর মিডিয়া ফিডিয়ার ব্যবস্থা করবেন, তাহলে কেসটি আরো শক্তভুক্ত হবে। আরো শক্তভুক্ত কেস না হলে এসপি তুই মোড়ে এই মেয়েকে ছাড়িয়ে নিয়ে যাবে। জানালার পর্দা ছুঁয়ে আসছে বৃষ্টির ছেটা। ভোরবেলা থেকে শুরু হয়েছে তুমুল বৃষ্টি, থামার কোনো নামগন্ধই নেই। ইফরাত জানালার থাই গ্লাস চাপিয়ে দেয়, তারপর গোসল সেরে ইজি চেয়ারে আরাম করে বসে। যে জায়গায় সে গতকাল গিয়েছিল ওই জায়গায় নেটওয়ার্কের খুব দুর্বল, বলতে গেলে নেটওয়ার্কের বাইরে ছিল। আরেকটা ফোন তা বন্ধই, রাতে ফিরে চার্জ দেওয়া হয়েছে। কাল অনেক প্রেশার যাওয়ায় রাতে ফিরে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়েছিলেন তিনি। এক ঘুমে রাত পার হয়ে গিয়েছে। সে এক হাতে জানালার পর্দা একপাশে সরিয়ে থাই খুলে দিল, ইজি চেয়ারে আরাম করে বসলো, কফির মগে চুমুক দিয়ে ফোন স্ক্রিন করতে থাকলো। ঠিক তখনই চোখ দুটো আটকে গেল একটা নিউজে। পুরো নিউজ ফিড জুড়ে একটাই নিউজ। ভিডিওর হেডলাইনে চোখ পড়ল তার, প্রেমিকাকে না জানিয়ে প্রেমিকার অন্য বিয়ে। অতএব প্রেমিকাকে অপহরণ করে এই 22 বছর বয়সী তরুণী। ভিডিও অন করে ইফরাত সিনহা। শত শত মানুষ, ভিড়, ক্যামেরা, মাইক্রোফোন, সাংবাদিক, তার মাঝে হাত করা পরা দাঁড়িয়ে আছে পাতলা গড়নের সিনথিয়া। উৎসব জনতার উপচে পড়া ভিড়, কারণ একটাই, কি করে মেয়ে হয়ে একটি পুরুষকে গম করে দিল? এই প্রশ্ন পুরো শহর যেন তোলপাড় করে তুলল। রাতের অন্ধকারে রাস্তায় ক্যামেরায় ফোকাসের চারদিকে আলোকিত করেছে। হাজার হাজার প্রশ্ন, কি করে করলো? রায়হান রাফি এখন কোথায়? সে বেঁচে আছে নাকি মরে গিয়েছে? সেই প্রশ্নের সম্মুখে মেয়েটা শুকনো মুখে দুর্বল শরীরে নিস্তব্ধ নয়নে তাকিয়ে আছে, যেন পৃথিবীতে সে আর নেই। সবাইকে ঠেলে ঠুলে সরল রাস্তা বের করে দিচ্ছে কর্মকর্তা, পুলিশ সদস্য। মানুষের ফাঁকে ফুকের মেয়েটার বাহু ধরে বের করে আনছে মহিলা পুলিশ, আর সিনথিয়া তাদের সাথে তাল মিলিয়ে এলোমেলোভাবে হাঁটছে। চোখ দুটো রক্ত লাল, টকটকে রক্ত জবান ন্যায় লাল হয়ে আছে। নাকের ডগা, শরীরের রক্তকণা যেন নোনা জল আকারে চোখ ফেটে ঠিক করে পড়ছে। একরকম অপ্রত্যাশীয়, অকল্পনীয়, অসম্ভব ঘটনার বাস্তব চিত্র নিজের সক্ষমে দেখে সমুদ্রের উৎসাহের মতো অসংখ্য প্রশ্ন তীব্র গতি মাথায় এসে বাড়ি খেল ইফরাত সিনহার। এই দৃশ্য যেন পুষ মাসের হাড় কাঁপানো হিমশীতল বাতাসের ন্যায় তাকে একবার মৃদু কাঁপিয়ে তুলল। পরক্ষণে আগুনের লাভার ন্যায় উপলব্ধি হয়ে উঠল। তো আজকের গল্পটি এ পর্যন্ত শেষ হলো। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।